সিটিভি বন্ডিং অফ টাইম অ্যান্ড টেকনোলজি। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে সিটিভির বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। বিশ্ব বরেণ্য সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁয়ের জন্মভূমি শিবপুরে আলাউদ্দিন খাঁর স্মৃতি সংরক্ষণ নিয়ে চলছে টানাপোড়েন। সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের একটি প্রতিনিধি দল শিবপুর ঘুরে গেলেও এখন বাধা হয়ে দাঁড়িয়েছে স্বয়ং আলাউদ্দিন খাঁর পরিবারের কতিপয় সদস্য। এ নিয়ে সিটিভির একটি বিশেষ প্রতিবেদনে দেখুন। বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে। আলাউদ্দিন খাঁর স্মৃতিগুলো ম্লান হতে চলেছে। এমনই প্রেক্ষাপটে ঐতিহ্য কুমিল্লা ও ঐতিহ্য নবীনগর নামে দুটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নবীনগর উপজেলা প্রশাসন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে করা দাবির প্রেক্ষিতে সুর সম্রাটের জন্মভূমি শিবপুরে আলাউদ্দিন খাঁর স্মৃতি মসজিদ, বাবা মায়ের সমাধি সংরক্ষণের আবেদন করা হয়। ঐতিহ্য কুমিল্লার দাবির প্রেক্ষিতে 2019 সালের ডিসেম্বর মাসে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ডক্টর আতাউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিবপুর পরিদর্শন করে যান। কুমিল্লার ঐতিহ্য কুমিল্লার পক্ষ থেকে এই আবেদনটি আসছিল এবং তার প্রেক্ষিতে আমরা গত ডিসেম্বরে এসেছিলাম, সম্ভবত 25শে ডিসেম্বর হবে। তো তারপরে আমরা এটা ডকুমেন্ট করে আমরা প্রাথমিকভাবে আমার ওই তখন যে আমরা তিনজন টিম আসছিলাম, এটুকু অন্তত নিশ্চিত হয়েছে যে মানে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর মানে সেই অর্থায়নে এটি নির্মিত হয়েছে। সেই দিকটা বিবেচনা করেই আমরা এটা সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্বের আওতায় এটা মানে সংরক্ষণের জন্য প্রস্তাব দিয়েছি আর কি। তো তার প্রেক্ষিতেই একটা কমিটি করা হয় পরবর্তী সময়। আমরা যেহেতু এটা নেওয়ার জন্য সুপারিশ করেছি আগের টিম, এখন এই টিমও হয়তো মানে আমি মনে করি যে তারাও হয়তো এটা নেওয়ার জন্যই প্রস্তাব করবেন, কারণ এটির মানে যে স্থাপত্যিক ভ্যালুর পাশাপাশি যেটা যে ব্যক্তিত্বের একটা ভ্যালু আছে আমাদের অ্যাক্টে বলছে। তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগ একটি পরিদর্শন কমিটি গঠন করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফরিদ হোসেন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক লাভলি ইয়াসমিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি গেল 31 অক্টোবর 2020 তারিখে শিবপুর সরেজমিনে পরিদর্শনে আসেন। আর এখানে আমি কেশিয়ারি করতে 13 থেকে 14 বছর সম্রাট আলাউদ্দিন ওস্তাদ উনি দিয়ে গেছে এই এরিয়াটা মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য 91তে ফসাতে 42 আর লোকে 13 আর এখানে হলো 12। ওই সম্পদটা এটার নামে ফসল হয়েছে, এই মসজিদের নামে ফসল হয়েছে। গ্রামবাসী আমরা করছি। জমিটা বিক্রি করছে কত তাইলে আপনি তো জানেন? 26 লাখ টাকা। তো মানে কারা কারা স্বাক্ষর দিল? 3-4 জনের সাইন দিয়েছে। আমাকে পয়সা এই জমি কি মসজিদ এখন মসজিদের নামে মসজিদের নামে কতটুকু খাজনা খারিয়েছে এগুলো? এই জমি মসজিদের নামে অক্ষ করা, সবকিছু মসজিদের জন্য ওকে করা আছে। যদি অক্ষকৃত না হয় এই মসজিদের নামাজি প্রকৃতপক্ষে শুদ্ধ হয় না। এর জন্য 12 শতক খসড়া আছে। এরপরে যে কলেজ হচ্ছে এটা হলো 42 শতক, এর থেকে 21 শতক কলেজে নিয়ে 21 শতক আমাদের ওই পাশে যেটা আছে। এরপর ওই পাশে আছে 13 শতক, এটা মসজিদের নামে খসড়া। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই মসজিদ প্রত্নতত্ত্ব দেখুক, এইটা কে কেউ চান না? এই অংশে কি চান? প্রত্নতত্ত্ব দেখুক মানে প্রত্নতত্ত্ব, আপনি প্রত্নতত্ত্বের আওতাভুক্ত আসুক। আপনি চান কি চান না? আমি তো চাই। আপনি কি চান? চাই
এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ডক্টর আতাউর রহমান, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান হাসিবুল হাসান সুমি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা মসজিদটি প্রত্ন নিদর্শন হিসেবে সংরক্ষণে স্থানীয়দের লিখিত মতামত চাইলে উপস্থিত 9 জন ব্যক্তি এর পক্ষে মতামত দিলেও আলাউদ্দিন খাঁ সাহেবের বড় ভাইয়ের বংশধরের 2 জন সদস্য না এর পক্ষে মত দেন। নায়ের পক্ষে মত দেওয়া 2 জন সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নিজ দায়িত্বে গাড়ি ভাড়া করে অতি গোপনে প্রতিনিধি দলকে নিয়ে আসা সহ নানান অনিয়মের অভিযোগ তোলেন আলাউদ্দিন খাঁ পরিবারের এই ব্যক্তি। কি মনে করেন যে মসজিদটার বয়স মাত্র 45-50 বছর হবে, আর ওরা কিন্তু ওই দিন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে এই কথাই বলছে। মসজিদটার মানে খোদা করে লেখা আছে মসজিদটার বয়স প্রায় 122 বছর। তো কাজে এরা যেটা বলছে এরা মিথ্যা বলছে, কারণ যারা মসজিদের জায়গা বিক্রি করে মানে টাকা পয়সা বাগবাটো করে নেয়, উন্নয়নের কথা বলে, যারা জাল দলিল করতে পারে আলাউদ্দিন খাঁ সাহেবের জায়গা সম্পত্তি, এরা তো মিথ্যা বলবেই। এরা সঠিক বলে না, মিথ্যা বলেছে না। এরা তো গোপনে সবকিছু করে যাচ্ছে, কারণ এরা একটার পর একটা এরা তো ক্রাইম করে যাচ্ছে। এরা মানে মসজিদের জায়গা তো গোপনে, এখানে কোনো প্রশাসনের লোকজনকে মানে ওয়াকফ প্রশাসনের লোকদের কোনো ইনফরমেশন নাই, মানে যারা মুসল্লি আছে গ্রামের লোকজন আছে কোনো ইনফরমেশন নাই। এরা তো গোপনে কাজ করে যাচ্ছে, কারণ এরা তো এখানে অবৈধ কাজ করছে। এরা তো কোনো বৈধ কমিটিও না, কমিটি সেজে মানে মিথ্যা কমিটি সেজে এরা নিজেরা টাকা পয়সা দিয়ে ভাড়া গাড়ি দিয়ে শিবপুর নিয়ে আসছিল। আমি শুনেছি কথাটা। মহসিন খান যে নাকি মানে শিবপুর থাকে না, শিবপুর কোনো ঘর বাড়ি নাই, ঢাকার সে ঠিকানা দিয়ে নামাজও পড়া রোজা পড়া, যে নাকি সে মানে তার টাকার প্রয়োজনে এই জায়গাটাকে সে অন্যায়ভাবে বিক্রি করেছে। কাজে এরা এটা চাচ্ছে না। ষোড়শ আলাউদ্দিন খাঁ সাহেব শিবপুরটা মসজিদ দিয়ে গিয়েছিলেন এবং মসজিদের কিছু সম্পত্তি মসজিদে ওয়াকফ করে দিয়ে গেছেন। সেই সম্পত্তি এরা অবৈধভাবে এরা বিক্রি করেছে এবং এটা নিয়েও একটা মামলা হয়েছে এবং এটাও ডিক্লারেশন মামলা হয়েছে এবং এটাকে এরা বাস্তবায়ন করার জন্য এটাকে টাকাগুলি এরা নিজেরা বাগবাটোয়ারা নিয়ে কিভাবে এরা মানে এটা দামাসভা দেওয়া যায়, এই জন্য এরা বিভিন্ন ধরনের এরা অন্যায় আশ্রয় নিয়ে এরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরা কতগুলি যে অবৈধ কাজকর্ম করেছে যেগুলো নাকি বলতেও আমার খুব লজ্জা বোধ হয় এবং দুঃখজনক। এরা এমন কাজ করেছে যে এরা আলাউদ্দিন খাঁ সাহেবের সম্পত্তি জাল দলিল করেছে এবং আবুল হোসেন খান, তারপরে জাহাঙ্গীর খান এর সালার সম্বন্ধী মিলা এরা একটা গ্রুপ করে এই সম্পত্তিগুলো জাল দলিল করেছে এবং এই সম্পত্তির মামলা অলরেডি মানে ব্রহ্মপুরের কোর্টে চলমান এবং এটা অভিযোগ গঠন হয়েছে এবং খুব রিসেন্টলি রায়ও হবে। না, আমি যারা অন্যায় অপরাধ করে জাল দলিল করেছে এদের তো অলরেডি বিচার হবেই এবং অলরেডি ব্রহ্মপুরের কোর্টে সিজিএম কোর্টে 168 একটা মামলা চলছে জাল দলিলের। তো তাইলে দেখেন এই যে যারা এই সমস্ত করে যাচ্ছে তাদের জন্য ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যাচ্ছে না। এ সময় শিবপুর ইউপি চেয়ারম্যান শাহিন সরকার, উস্তাদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন, সাধারণ সম্পাদক শামীম সহ স্থানীয়রা তাদের মতামত ব্যক্ত করে বলেন, আলাউদ্দিন খাঁ এই মসজিদটুকু এবং মাজার সংস্কার হয় এবং আমাদের একটা পর্যটন কেন্দ্র যেন তৈরি হয়। আমাদের এই খবরটুকু সাংবাদিকের মাধ্যমে আমরা চাই জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে পৌঁছে। আমাদের সন্তান সারা বিশ্বময় খ্যাতি অর্জন করেছেন আর তার স্মৃতি নষ্ট হয়ে যাবে সেটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করতে পারি না। আমার বয়স 66 বছর চলে, তার পাশাপাশি আমি যখন একদম শৈশব থেকে এই মসজিদটা আমি দেখে আসছি, আমি আমার মুরব্বীদের কাছ থেকেও শুনেছি, যেমন অ্যাডভোকেট আহমদ আলী সাহেব, উস্তাদ আলাউদ্দিন খাঁর জীবনী গ্রন্থের লেখক, তিনি সম্পূর্ণভাবে বলে গিয়েছেন যে এই মসজিদটি 1898 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1898 সালে প্রতিষ্ঠিত করার পর 1954 সালে শেষবারের মতো তিনি নিজের বাড়িতে অবস্থান করেছিলেন 3-4 দিনের জন্য, সেখান থেকে উনি চলে গিয়েছেন। তাই মসজিদটা এখানে পরিবার বা ব্যক্তিগতভাবে কেউ কোনো কিছু বলুক সেই দিকে তোয়াক্কা না করে এই মসজিদটিকে রক্ষা করার জন্য আমিও সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। উপমহাদেশের প্রখ্যাত হিসাবে আমরা জানি ওনাকে, সেই হিসাবে ওনার হাতে করা যে মসজিদটি এখানে প্রায় 120 বছর হয়েছে, সেই মসজিদটি যেভাবে ছিল আমরা সেভাবেই থাকতে চাই
এবং সরকার এটাকে আরো সংস্কার করুক সেই আশাবাদে আমরা দাবি করি। তবে আলাউদ্দিন খাঁর স্মৃতি সংরক্ষণের বিকল্প নেই বলে জানান ঐতিহ্য নবীনগর সংগঠনের উপদেষ্টা ডাক্তার আহমেদ হোসেন। আলাউদ্দিন খাঁর এই মসজিদটি শত বছরেরও প্রাচীন এবং ওনার নিজ হাতে করা। এই জিনিসটার যেমন আমাদের গর্বের, আমাদের গৌরবের, আমাদের সম্মানের, এই মসজিদটি যদি অন্যরকম ভাবে করে তাহলে সেখানে আলাউদ্দিন খাঁর স্মৃতি আর থাকলো না। আমি মনে করি এই মসজিদটিকে ঠিক অবয়ব একটু চেঞ্জ না করে যেভাবে আছে এভাবেই সংরক্ষণ করা উচিত এবং এটা একটা দেশের জন্য না, সারা পৃথিবীর জন্য একটা ওয়ার্ল্ড হেরিটেজ। দর্শক, 31 অক্টোবর সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধি দল শিবপুর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল ও সিটিভির সিইও রবিন সাইফ। চলুন তাদের মতামত জেনে আসি। আমরা এখানে একটি যে ফলকটি দেখতে পাচ্ছি, এই ফলকটি কিন্তু এখানে লেখা আছে স্পষ্ট করে যে শিবপুর খাপাড়া জামে মসজিদ স্থাপিত 7 মার্চ 1898 সাল। এখানকার স্থানীয় সবাই চেয়েছেন যে মসজিদটি সংরক্ষণ করা হোক এবং প্রত্নতত্ত্বের অধিদপ্তরের আওতায় যাক। তবে পরিতাপের বিষয় হলো আলাউদ্দিন খাঁর বড় ভাইদের বংশধরের দুজন ব্যক্তি তারা বলছেন যে না, এটি প্রত্নতত্ত্বের অধিদপ্তরের আওতায় আসার প্রয়োজন নেই। আলাউদ্দিন খাঁ বলতে স্মৃতি বিজড়িত এই মসজিদটির কথা উঠে আসে। সেখানে ইউটিউব, গুগল আপনি যেখানে সার্চ দিবেন সেখানে কিন্তু শত শত ডকুমেন্ট আপনারা পাবেন, যে দেখতে পাবেন আলাউদ্দিন খাঁর এই মসজিদটির নির্মাণ কাজ, নির্মাণ শৈলী, দাবি, প্রকৃতি সম্পর্কে। তো তারপরেও এতদিন পর যখন গভর্নমেন্টের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে আসলেন, তখন কিন্তু এই পরিবার পক্ষ থেকে যে ধরনের বিরূপ ভাব দেখলাম তা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রত্যাশা করব যে পরিবার তারা এই অবস্থান থেকে ফিরে আসবে এবং সরকার এই বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে এটি প্রত্নতত্ত্ব নির্দেশনা আওতায় আনবে। তবে এই মুহূর্তে আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন, এর মধ্যে একজন হচ্ছে রবিন সাইফের কাছ থেকে কিছু জানবো যে তার ভিউটা কি, তিনি কি মনে করছেন এই টোটাল বিষয়টাকে। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা আছে ওনাদের সাথে আমরা সরজমিনে পরিদর্শন করলাম। মানে 100 বছরের উপরে এটার বয়স, এবং স্থানীয় লোকজন এবং আমরা যারা সংগঠক আছি এবং সংস্কৃতি কর্মী আছি, আমরা সকলে চাই যে এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আসুক। তো এখানে স্থানীয় যারা আসছে তাদের সাথে কথা বললাম, তারাও চাই যে এটা আসুক। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যারা আসছে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলছি, তারা আসলে এই জিনিসটাকে বলতে যাচ্ছে যে এটা একটা বয়স বিবেচনা করতে 100 বছরের ঐতিহ্য একটা জিনিস রয়েছে। তো এই জন্য এটাকে ওনারা খুব গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ আমরা জানি যে বিশ্বের একজন বিশ্ববরণ্য মানুষ, আর ওনার ব্যক্তি ভ্যালু এই সমগ্র কোন ক্ষেত্রে বয়সটার সাথে ব্যক্তি ভ্যালুটাও বিবেচনা করা হয়। তা এই মসজিদের ক্ষেত্রে আসলে এই 3টা জিনিস এখানে পাওয়া গেছে, যে কারণে তারা আসলে এটাকে হেরিটেজের আওতায় নিতে চাই। কিন্তু আসলে আমরাও সকলে চাই, কিন্তু পরিতাপের বিষয় আসলে আমাদের কষ্ট লাগছে একটা বিষয় যে তার পরিবারের লোকজনই এটা আসলে চাচ্ছে না, এটি হচ্ছে দুঃখের বিষয়। কিন্তু এই পরিবারের লোকজনের কাছে তাদের আচরণে বোঝা গেছে যে না, এটা সরকারের আওতায় গেলে তাদের সম্পত্তির একটা সমস্যা হতে পারে। এটা প্রতীয়মান যে সরকারি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যখন লোক আসছে তাদের কাছে তো তারা যাচ্ছে এটা হেরিটেজের আওতায় না যাক, তাদের ভেতরে একটা ভীত কাজ করতেছে। যদি এটা সরকারের আওতায় যায় তাহলে তারা যে সম্পত্তিগুলি জবরদখল করে আসলে বুক করতেছে, তারা ভাবতেছে এগুলি চলে যাবে। আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে আসলে এই কারণে তারা চাচ্ছে না যে এটা হেরিটেজের আওতায় যাক। তবে আমরা জোরালো দাবি জানাই যে এটা সরকারের কাছে জোরালো দাবি যে এটা আর্কিওলজিক্যাল বিভাগ যে জিনিসগুলি নোট করছে। তবে আমরা আশাবাদী যে আপনিও জানি যে ঐতিহ্য কুমিল্লা অনেকদিন যাবত এটা নিয়ে কাজ করতেছেন। আমরা নবীনগর চাই সকলে মিলে এটা হেরিটেজের আওতায় আসুক, এটা একটা নিদর্শন হিসেবে নবীনগর থাকবে। তো দর্শক, আমরা এতক্ষণ রবিন সাইফের কথা শুনলাম। আসল কথাগুলো শুধু রবিন সাইফের না, সারা বাংলাদেশে, সারা বিশ্বের, বিশেষ করে নবীনগরের মানুষের কিন্তু একটা প্রাণের দাবি। বাংলার ঐতিহ্যের আদ্যপান্ত জানতে আমাদের সিটিভির সাথেই থাকুন।